সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কি কখনো ভেবেছেন মধ্যপ্রাচ্যের কোনো একটি নিশ্চিন্ত কিভাবে পুরো বিশ্বের নিরাপত্তা ও জ্বালানি সরবরাহকে নাড়িয়ে দিতে পারে? আর সেই নিশ্চিন্তগুলো যখন লেবানন, পশ্চিম তীর, ইরান ও রাশিয়ার কৌশলের সাথে যুক্ত হয়ে যায়, তখন পরিস্থিতি কতটা জটিল হয়ে উঠতে পারে? আজকের প্রধান শিরোনামগুলো শুনুন। প্রথমত, লেবাননের সেনা রেখে দিতে চায় ইসরায়েল, মানছে না যুক্তরাষ্ট্রের আপত্তি। দ্বিতীয়ত, অবৈধ বসতি স্থাপনকারীদের প্রথমবার ইসরায়েলি তন্ত্রবাদী বললেন মার্কিন রাষ্ট্রদূত। তৃতীয়ত, ট্রাম্প যতদিন চাইবেন ততদিন যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত ইরান। আর চতুর্থত, ট্রাম্পের গোপন ফ্লাইট কৌশল পুতিনের গোপনীয়তার তুলনায় কতটা ছোট, সেটিও উঠে এসেছে নতুন অনুসন্ধানে। প্রিয় দর্শক, এই খবরগুলো শুনে আপনাদের মনে কি প্রশ্ন জাগছে? হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরায়েল দক্ষিণ লেবাননে দখল করা নিরাপত্তা অঞ্চল থেকে সেনা সরাবে না, তাহলে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তৈরি কাঠামোগত চুক্তির ভবিষ্যৎ কি? বৃহস্পতিবার এক অনুষ্ঠানে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাদস স্পষ্ট করে বলেছেন, হিজবুল্লাহ যতদিন নিরস্ত্র না হবে এবং পুরো লেবাননে দলগথিকটির থমকি দূর না করা যাবে, ততদিন ইসরায়েলি সেনারা ওই অঞ্চলে অবস্থান করবে। এমনকি তিনি সেনাবাহিনীকে দীর্ঘমেয়াদী অবস্থানের প্রস্তুতি নেওয়ারও নির্দেশ দিয়েছেন, যাতে সেনা ও সীমান্তবর্তী জনগণের সীমার নিরাপত্তা নিশ্চিত করা যায়। যুক্তরাষ্ট্র এর আগে আপত্তি জানিয়েছিল যে দক্ষিণ লেবাননে স্থায়ী ইসরায়েলি সামরিক উপস্থিতি চুক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, কারণ ওই কাঠামোয় হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ যাচাই করার পাশাপাশি ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছে। কিন্তু কাদসের বক্তব্যে ইঙ্গিত মিলছে যে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ না হওয়া পর্যন্ত ইসরায়েল প্রত্যাহারের পথে যেতে চাইছে না। অন্যদিকে হিজবুল্লাহ ইসরায়েলি সেনা লেবাননের ভূখণ্ড থেকে সরে না যাওয়া পর্যন্ত অস্ত্র নিয়ে আলোচনায় যেতে অস্বীকৃতি জানিয়ে আসছে। ফলে মূল প্রশ্ন দাঁড়িয়েছে, আগে কে এগিয়ে আসবে? ইসরায়েল কি আগে সেনা প্রত্যাহার করবে, নাকি হিজবুল্লাহ আগে অস্ত্র সমর্পণ করবে? এই প্রশ্নের উত্তর না মেলায় পুরো প্রক্রিয়ায় একটি অচলাবস্থা তৈরি হয়েছে। যদিও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কিছু পাইলট জোনে লেবাননের সেনাবাহিনী কার্যক্রম শুরু করেছে এবং সেই কার্যক্রমের পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে, তবুও ইসরায়েল ও হিজবুল্লাহর অবস্থানের পার্থক্যের কারণে পুরো প্রক্রিয়া এখনও অনিশ্চিত। আর এই অবস্থান গাজা ইস্যুতে নেতানিয়াহুর হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণের পূর্ব শর্তের সাথেও অনেকটা মিলে যায়। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন আগামী ২৭ অক্টোবরের ইসরায়েলি জাতীয় নির্বাচনের আগে নিরাপত্তা ইস্যুতে কঠোর অবস্থান তুলে ধরার রাজনৈতিক প্রয়োজনীয়তা এই বক্তব্যকে আরও গুরুত্বপূর্ণ করে তুলছে? আর দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের দীর্ঘায়িত অবস্থান কি লেবাননের সার্বভৌমত্ব, হিজবুল্লাহ নিরস্ত্রীকরণ এবং ইসরায়েল লেবানন সমঝোতার ভবিষ্যৎ নিয়ে নতুন উত্তেজনা তৈরি করতে পারে? এবার আসা যাক দ্বিতীয় শিরোনামে। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর অবৈধ বসতি স্থাপনকারীদের অবরোধকে তন্ত্রবাদ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওই ব্যক্তিদের ইসরায়েলি তন্ত্রবাদী বলে উল্লেখ করেছেন। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী নাবলুসের কাছে রবিবার থেকে কয়েকটি ফিলিস্তিনি বাড়ি অবরোধ করে রেখেছে বসতি স্থাপনকারীরা। এর মধ্যে একটি বাড়ির মালিক একজন মার্কিন নাগরিক। বাসিন্দারা জানিয়েছেন তাদের খাবার ও প্রয়োজনীয় সামগ্রী থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে দূতাবাসের নিষ্ক্রিয়তা নিয়ে সমালোচনার পর হাকাবি প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, পরিবারটিকে ভয় দেখানো ও হয়রানি করার উদ্দেশ্যে যারা এ ধরনের কর্মকাণ্ড চালিয়েছে তাদের আচরণ ঘৃণ্য এবং এ ধরনের গুন্ডামিজির কোনো অজুহাত নেই। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের অনুরোধের পর ইসরায়েলি সরকার ওই ইসরায়েলি তন্ত্রবাদীদের সরিয়ে দিতে কাজ করছে। প্রিয় দর্শক, এখানে একটি বিষয় বিশেষভাবে লক্ষ্য করার মতো। হাকাবি একজন ইভ্যাঞ্জেলিক্যাল খ্রিস্টান যাজক হিসেবে অতীতে পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনের পক্ষে অবস্থান নিয়েছেন এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণারও বিরোধিতা করেছেন। তাই তার মুখ থেকে বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে এমন কঠোর মন্তব্য আসা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ, বিশেষ করে এমন সময়ে যখন ১৯৬৭ সাল থেকে পশ্চিম তীর ইসরায়েলের দখলে রয়েছে এবং সেখানে বসতি স্থাপন ও বসতি স্থাপনকারীদের ভহিংসতা আন্তর্জাতিক রাজনীতির অন্যতম বিতর্কিত বিষয়। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন হাকাবির এই বক্তব্য যুক্তরাষ্ট্রের নীতিতে কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, নাকি এটি নির্দিষ্ট একটি ঘটনার প্রতিক্রিয়া হিসেবেই সীমাবদ্ধ থাকবে? এবার আসা যাক তৃতীয় শিরোনামে। ইরানের ইসলামিক রেভলিউশনারি কর্পসের সিনিয়র কমান্ডার মোহাম্মদ রেজা নাগদি ইঙ্গিত দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ প্রয়োজনে ট্রাম্পের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত দীর্ঘায়িত করতে পারে ইরান। তার যুক্তি হল, যুদ্ধ যত দীর্ঘ হবে ইরান তত বেশি সামরিক অভিজ্ঞতা অর্জন করবে এবং ভবিষ্যতে কেউ ইরানকে আক্রমণ করার কথা ভাবলে তাকে বড় মূল্য দিতে হবে, এমন একটি বার্তা তৈরি হবে।
পিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে নাকদি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করার বাস্তব অভিজ্ঞতা ইরানের আগে ছিল না, কিন্তু গত 5 মাসে তারা শিখেছে কিভাবে লড়াই করতে হয়। তার মতে মূল লক্ষ্য হল এমন প্রতিরোধ ক্ষমতা তৈরি করা যাতে ভবিষ্যতে কেউ ইরানকে আক্রমণ করার সাহস না পায়। অর্থাৎ দীর্ঘ যুদ্ধকে তারা শুধু সংঘাত হিসেবেই নয়, নিজেদের সামরিক সক্ষমতা বাড়ানোর একটি সুযোগ হিসেবেও দেখছে। পারমাণবিক হামলা নিয়ে সতর্ক করে নাকদি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তাহলে সেটি ওয়াশিংটনের জন্য বড় ভুল হতে পারে, কারণ বিশ্বের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো ঝুঁকির মুখে পড়বে। তবে তিনি দাবি করেছেন, ইরান নিজে পারমাণবিক বোমা তৈরির পথে যাচ্ছে না এবং তাদের শক্তির ভিত্তি জনগণের সমর্থন ও প্রতিরোধ ক্ষমতা। নাকদি আরও দাবি করেছেন, ইরান প্রতিদিন যে পরিমাণ মিসাইল তৈরি করছে তা ব্যবহৃত সংখ্যার চেয়েও বেশি। তার দাবি সত্য হলে যুদ্ধ কয়েক বছর চললেও শেষ দিন পর্যন্ত ইরান মিসাইল ছুড়তে সক্ষম হবে। তবে এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা জরুরি। অন্যদিকে দূতাবাসগত প্রচেষ্টায় দৃশ্যমান অগ্রগতি না থাকা এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে পরস্পর বিরোধী দাবির কারণে সামরিক উত্তেজনার পাশাপাশি দূতাবাসগত অচলাবস্থাও অব্যাহত রয়েছে। আর এখানেই সবচেয়ে বড় বৈশ্বিক উদ্বেগ, কারণ হরমুজ প্রণালী দিয়ে বিপুল পরিমাণ বৈশ্বিক জ্বালানি বাণিজ্য পরিচালিত হয়। এই পথে দীর্ঘস্থায়ী অস্থিরতা তৈরি হলে শুধু মধ্যপ্রাচ্যই নয়, বিশ্ববাজার, জ্বালানির দাম, পরিবহন ব্যয় এবং বৈশ্বিক অর্থনীতিতেও বড় প্রভাব পড়তে পারে। প্রিয় দর্শক, আপনারা কি ভাবছেন এই দীর্ঘায়িত যুদ্ধের সম্ভাবনা হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহকে কতটা প্রভাবিত করতে পারে? আর এর প্রভাব যদি বিশ্ববাজারে ছড়িয়ে পড়ে তাহলে কোন দেশগুলো সবচেয়ে বেশি চাপে পড়তে পারে? এবার আসা যাক চতুর্থ শিরোনামে। ট্রাম্পের উড়াজাহাজ বদলের ঘটনা সরকারি গোপনীয়তা বা বিভ্রান্তি তৈরির একটি কৌশল হতে পারে, কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের নিরাপত্তা ও গোপনীয়তার কৌশলের তুলনায় সেটি যেন কিছুই নয়। নতুন অনুসন্ধানে উঠে এসেছে, পুতিনের গতিবিধি এতটাই গোপন রাখা হয় যে তার দফতরের গাছের পাতার অবস্থাও বিশ্লেষণ করেছেন অনুসন্ধানী সাংবাদিকরা। পুতিনের কোনো বৈঠকের ভিডিও টেলিভিশনে প্রচারিত হলে ক্রেমলিন সাধারণত একটি তারিখ উল্লেখ করে, কিন্তু সেই ভিডিও সত্যিই সেদিন ধারণ করা হয়েছিল কিনা তা বোঝার জন্য সাংবাদিকরা দৃশ্যের আশেপাশের পরিবেশ বিশ্লেষণ করেছেন। কোথাও গাছের পাতা শুকনো, আবার কোথাও একই ধরনের দৃশ্যে পাতা সতেজ। এর ভিত্তিতে তারা ধারণা করেছেন ভিডিওগুলো ভিন্ন ভিন্ন দিনে ধারণ করা হয়েছিল। রাশিয়ার অনুসন্ধানী সাংবাদিক মিখাইল রুবিন ট্রাম্পের এ ধরনের কৌশলকে পুতিনের তুলনায় শিশুদের খেলা বলে মন্তব্য করেছেন। অনুসন্ধানে আরও দাবি করা হয়েছে, পুতিনের বেশ কয়েকটি বাসভবনে একই ধরনের অফিস কক্ষ তৈরি করা হয়েছে, যাতে ভিডিও দেখে তার আসল অবস্থান শনাক্ত করা কঠিন হয়। তার চলাচলের জন্য বিশেষ ট্রেন ও রেল লাইন ব্যবহারের কথাও উঠে এসেছে। এসব রেল লাইনের সাথে গ্রামীণ বাসভবনের কাছে গোপন স্টেশন থাকারও দাবি রয়েছে। সরকারি অধিকারিকদেরও এই ব্যবস্থার সাথে তাল মিলিয়ে চলতে হয়। কোনো মিটিং বা সফরের তথ্য সঙ্গে সঙ্গে প্রকাশ করা হয় না, বরং টেলিভিশনে প্রচারের আগ পর্যন্ত বিষয়টি গোপন রাখা হয়। কোনো কোনো ক্ষেত্রে একটি ঘটনা 1 সপ্তাহ পর প্রচারিত হলেও এমনভাবে উপস্থাপন করা হয় যেন সেটি সেদিনই ঘটেছে। নির্বাসিত সাংবাদিক ফারিদা রুস্তমোভা বলেছেন, পুতিনের অবস্থান নিয়ে অসত্য বা বিভ্রান্তিকর তথ্য দেওয়ার কৌশল সেখানে এতটাই স্বাভাবিক হয়ে গেছে যে সাংবাদিকরা টেলিভিশনে প্রচারিত পুরনো বৈঠককে কনসার্ভি অর্থাৎ কৌটাজাত খাবারের সাথে তুলনা করেন। কারণ ভিডিওতে অংশগ্রহণকারীদের পোশাক, চেহারা বা চুলের কাট অনেক সময় তাদের প্রকাশ্য উপস্থিতির সাথে মেলে না। পূর্বতন নিউ ইয়র্ক টাইমস ব্যুরো চিফ অ্যান্টন ট্রয়ানফস্কিও 2011 সালে লেক ভালদাই এলাকায় গিয়ে পুতিনের রহস্যময় রেলপথ নিয়ে তথ্য পেয়েছিলেন বলে উল্লেখ করেছেন। পরবর্তীতে স্যাটেলাইট চিত্রে হেলিপ্যাড সহ নতুন স্টেশনের অস্তিত্বের কথাও উঠে এসেছে। এফএসওর এক পূর্বতন কর্মকর্তার দাবি, ট্র্যাকিং এড়াতে পুতিন ট্রেন ব্যবহার করেন এবং ওই ট্রেনে জিম, স্পা ও নিরাপদ যোগাযোগের সরঞ্জাম রয়েছে। করোনা প্যান্ডেমিকের সময় এই ব্যবস্থা আরও কঠোর করা হয়েছিল। 2022 সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার হামলার পর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন পুতিনের এই গোপনীয়তার কৌশল শুধু নিরাপত্তার জন্যই নয়, বরং তিনি সবসময় সক্রিয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছেন এমন একটি রাজনৈতিক ভাবমূর্তি তৈরি করার জন্যও ব্যবহৃত হয়? আর মিখাইল রুবিনের বক্তব্য অনুযায়ী পুতিন যেখানে এই কৌশলকে অনেক দূর নিয়ে গেছেন, সেখানে ট্রাম্প যেন এখন সেই পথের নতুন একজন অনুসারী মাত্র। সবশেষে এই 4টি ঘটনা একসাথে দেখলে একটি বিষয় পরিষ্কার হয়ে ওঠে। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের দীর্ঘমেয়াদী সামরিক উপস্থিতি, পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের ভয়ংসতা, ইরানের দীর্ঘায়িত যুদ্ধের হুমকি এবং রাশিয়ার চরম গোপনীয়তার কৌশল সবকিছু মিলিয়ে আঞ্চলিক স্থিতিশীলতা, বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা এবং মহাশক্তিগুলোর দূতাবাসিক ভারসাম্য আরও জটিল হয়ে উঠছে।
আগামী দিনে যদি হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ প্রক্রিয়া অচল হয়ে থাকে তাহলে লেবাননের সার্বভৌমত্ব নিয়ে নতুন সংকট তৈরি হতে পারে। পশ্চিম তীরে উত্তেজনা আরও বাড়তে পারে। হরমুজ প্রণালী নিয়ে অনিশ্চয়তা বৈশ্বিক জ্বালানি বাজারে চাপ তৈরি করতে পারে। একই সাথে পুতিন ও ট্রাম্পের মতো নেতাদের গোপন কৌশল আন্তর্জাতিক রাজনীতিতে তথ্যের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতার প্রশ্ন আরও বড় করে তুলতে পারে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মধ্যস্থতা কতটা কার্যকর হতে পারে, নাকি প্রতিটি পক্ষ নিজেদের শর্তে অনড় থাকবে এবং সংকট আরও দীর্ঘায়িত হবে? এই বিশ্লেষণ শেষে শুধু এটুকুই বলতে চাই, মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনা কেবল একটি অঞ্চলের সংকট নয়, এর প্রভাব নিরাপত্তা, জ্বালানি, অর্থনীতি এবং বৈশ্বিক রাজনীতির ওপরও পড়তে পারে। তাই পরিস্থিতি পর্যবেক্ষণ করুন, তথ্য যাচাই করুন এবং নিজের মতামত গড়ে তুলুন। আল্লাহ হাফেজ।